কমিটি, বিশেষ করে মতিঝিল জোনের, আপনারা ইতিমধ্যেই আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে হয়তো অর্থবান হয়েছে এবং আমাদের সারা দেশে যে কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যে অগ্রগতি এটা সন্তোষজনক। সেক্ষেত্রে ঢাকা আমাদের রাজধানী যেহেতু সবকিছুই সেন্ট্রাল, সবকিছুতেই এগিয়ে থাকতে হবে। আমাদের ইতিমধ্যে ঢাকা জেলার কমিটি হয়েছে, ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের মধ্যে দিয়ে আজকেও আমরা 2টা কমিটি হাতে পেয়েছি, কুড়িগ্রাম এবং মুন্সিগঞ্জ। যেহেতু আপনারা জানেন যে নির্বাচন কমিশনের নিবন্ধনের একটা সার্কুলার রয়েছে, সেখানে নিবন্ধন পেতে হলে কিছু শর্তের কথা বলা হয়েছে, যে কারণে আমরা সেই শর্তগুলো মেনে আমাদের নিবন্ধন প্রক্রিয়া আবেদনের আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে সকলের এই বিষয়টা মাথায় রেখে একটু কাজ করতে হবে যে আমরা ইতিমধ্যেই আপনার 42টা জেলা কমিটি গঠনকে টার্গেট রেখে এবং 200 উপজেলা কমিটি টার্গেট রেখে এই মাসে আমরা কাজ করছি। কাজে আমাদের বক্তব্য বিবৃতির চেয়ে আমাদের মাঠের কাজে বেশি মনোনিবেশ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আশা করি যে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের কমিটি আমরা এই মাসের মধ্যেই দিয়ে দেবো। মহানগর কমিটি দেওয়ার পরে মহানগর নেতৃবৃন্দের কাজ হবে প্রত্যেক জেলা এবং ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা। বক্তব্য বিবৃতি সরকার হটানো অনেক যাবে, যদি নিজেদের শক্তি থাকে, নিজেরা সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারি, তাহলে এগুলো অনেক করা যাবে। এখন আমাদের প্রধান কাজ আমাদের সংগঠনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, সংগঠনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এই সংগঠনের ছাতার নিচে সকলকে ঐক্যবদ্ধ করা। আমরা কেন রাজনীতি করছি, যেটা আমাদের গণঅধিকারের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেছেন, যেটা একটা প্রাসঙ্গিক, যে আসলে কেন মানুষ বিদ্যমান রাজনৈতিক দলগুলো পরিহার করে আমাদের দলে আসবে, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি, আমরা মানুষকে কি স্বপ্ন দেখাতে চাই, আমরা কি পরিবর্তনের কথা বলি। আমরা জানি যে বর্তমানে যারা ক্ষমতায় আছে এদের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, মানে রাজনৈতিক এদের কি বলবো আপনার পচন, এদের পতন হয়েছে, এদের নৈতিক পতন হয়েছে, যে কারণে এরা এখন মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করে, সমাজের সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে এরা ক্ষমতায় থাকতে চায়। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন, বিশেষ করে আমি আমাদের বাড়ির পাশে বাজার আছে, দেখতাম মানে মাসের তো কিছু সময় চাপ থাকে, সে সময় তো রাস্তা একটু ফকফকা আর অন্ধকার রাতে থাকে, সে মানুষ একটু চলাফেরা একা একা ভয় লাগে অনেক ক্ষেত্রে। তখন মানুষ করে জোরে জোরে হয় কেউ দোয়াদুল করে, নাহলে কেউ গান গায়, হ্যাঁ এই ধরনের মানে একটা সাউন্ড করে চলার চেষ্টা হয়, সাউন্ডটার মধ্যে ভয় থেকে। তো বর্তমান সরকার 2000 বিশেষ করে সেই 8 সালের আগেই আপনার এসেছিল একটা ষড়যন্ত্রের মাধ্যমে, নীল নকশার মাধ্যমে, এবং তাদের সেই নীল নকশার বাস্তবায়ন তারা ক্ষমতা এসেই প্রথম ধাপে ধাপে শুরু করেছে, সেটা আপনারা দেখেছেন। জাতীয় সংকটে সেটা 75 থেকে আমরা দেখেছি 90 পর্যন্ত বিভিন্ন সময় যে বাংলাদেশের সামরিক বাহিনীর যে তাদের যে দেশপ্রেম, দেশের প্রতি যে তাদের দায়বদ্ধতা, রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তারা একটা হস্তক্ষেপ করে। আমি মনে করি এটা প্রাসঙ্গিক, কারণ রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে তারা এই হস্তক্ষেপটা করেছে। এ পর্যন্ত যে কয়েকবার সামরিক শাসকরা ক্ষমতা নিয়েছে রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে, দেশের অস্থিরতার কারণে। সেই সময় বিশেষ করে সেই 1/11-এর ঘটনা আপনারা সবাই জানেন, এটা স্বীকার করতে হবে, এর দায় কিছুটা বিএনপির আছে। কারণ বিএনপি যদি সেই সময় সেই কে এম হাসান সাহেব বিচারপতির বয়স বাড়ানো নিয়ে তৎকালীন সরকার প্রধান কে হবে, এইটা নিয়ে যদি বিএনপি যদি সেই সময় একটা বিতর্কে না যেত, রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে তারা সংকট এটাকে সুরাহা করতে পারতো, তাহলে হয়তো 1/11-এর পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারতো। কিন্তু পুরোপুরি দায় বিএনপির নাই, কারণ তখন আন্তর্জাতিক রাজনীতির একটা চক্রে বিএনপিও পড়ে গিয়েছিল, যে কারণে সেই 1/11-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতা আসলো, এসে প্রথম যারা ভালো কিছু কাজ দেখিয়েছিল, মানুষকে তো একটু চমক দেখাতে হবে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান এসেই অবৈধ স্থাপনা উচ্ছেদ, সরকারি জায়গা উচ্ছেদ, এগুলো ভালো কিছু কাজ করার মধ্যে মানুষের প্রশংসা রয়েছে। তলে তলে ভারতের সাথে সমঝোতা করে শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতায় বসানো যাবে সেই সব তারা রেখেছে, যেটা প্রণব মুখার্জি ভারতের যে প্রয়াত রাষ্ট্রপতি তার কিন্তু বইয়ে তিনি লিখে গিয়েছেন যে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা তার কাছে সেফ এক্সিট চেয়েছিল, যে শেখ হাসিনা ক্ষমতা আসতে যেন মঈনুদ্দিন ফখরুদ্দিনদেরকে যেন বিচারের মুখোমুখি না করে। কারণ অনেকের সময় সেই সময় রাজনৈতিক শক্তিগুলোর কমিটমেন্ট ছিল যে যারা বিরাজনৈতিক প্রক্রিয়া করতে চেয়েছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
ঠিকই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতায় থাকার জন্য সেই কথা ভুলে গেছেন, যেটা শেষ হিসাবে তারা কথা বলছিলেন চট্টগ্রাম লালদিঘির ময়দানের ভাষণে, যারা এরশাদের অধীনে নির্বাচন করে তারা জাতীয় নির্বাচন হবে, আবার তারাই নির্বাচন গিয়ে জাতীয় নির্বাচন হয়েছে। কাজে এটা আওয়ামী লীগের একটা মানে কি বলবো হবে গিরগিটির মতো যে রাজনৈতিক চরিত্র বদলের চিত্র, সেটা অতীতেও হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি। সেই মহিনুদ্দিন ফখরুদ্দিনরা ক্ষমতা এসে আজকের এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রথমে আমরা দেখলাম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়ার জন্য সেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেদিন 57 জন সেনা অফিসারকে হত্যা করেছিল। এটি একটি মিশন ছিল। সেই ঘটনার বিচার এখন পর্যন্ত নিরপেক্ষ তদন্ত এবং বিচার হয় নাই। সেই ঘটনার একজন অনেকেই আছে যারা সময়ের পরিবর্তনে কথা বলবেন, সাক্ষী দেবেন। সেদিন তড়িঘড়ি করে একটা মানে বলে ল্যাপস্যাপ দিয়ে তদন্ত প্রতিবেদন তৈরি করে আসল ঘটনা আড়াল করার জন্য কারা কারা এই চক্রান্তের সাথে জড়িত, কারা কারা আসল ঘটনাকে মানে হচ্ছে আপনার আড়াল করার চেষ্টা করেছে, এগুলো সব সময়ের পরিবর্তনে বের হয়ে যাবে। যুদ্ধাপরাধীদের বিচার 43 বছর পর হলে, আপনার বঙ্গবন্ধু হত্যার বিচার 43 বছর পর হলেও যারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য সেনাবাহিনীকে আঘাত করেছে, এবং তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বর্তমান আমাদেরকে বলতে হবে, কারণ এটা আমার অস্তিত্বের জায়গা। আজকে সেনা সদর দপ্তর থেকে যখন আপনার নোটিশ জারি করা হয়, সেনা প্রতিষ্ঠানগুলোতে মোনাজাত করা হবে শেখ হাসিনা এবং তার পরিবারের দীর্ঘায়ু কল্যাণ কামনা করে, দেশ জাতির কল্যাণ করে, দেশের গণতন্ত্র, আইনের শাসন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেয়, শেখ হাসিনা এবং তার এই ফাঁসিবাদের দোষরদের কল্যাণ কামনা করে মোনাজাত করতে হবে, এটা নোটিশ দেওয়া হয় সেনা সদর দপ্তর থেকে। সুতরাং বোঝা যাচ্ছে যে আজকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছে, কিভাবে ওদের এজেন্টদেরকে ঢুকিয়ে দিয়েছে, কিভাবে এই প্রতিষ্ঠানগুলোর সক্রিয়তা নষ্ট করেছে। যেখানে আমরা দেখি আমাদের বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী তারা অনেকের বক্তব্য উদ্ধত্ত, জনগণের সেবক হয়ে, জনগণের চাকর হয়ে তারা বক্তব্য দেয়, মনে হয় যে তারা এই দেশের রাজায় পরিণত হয়েছে। এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি আওয়ামী লীগ তৈরি করেছে। এতদিন প্রশাসনের উপরে এবং ওই বিদেশিদের উপরে যাদেরকে ম্যানেজ করে তারা ক্ষমতায় থাকার একটা প্রক্রিয়া বন্দোবস্ত করেছিল, এখন সেই সমর্থনটা চতুর্দিক থেকে সরে যাচ্ছে। 18 সালে প্রশাসনের উপরে নির্ভরশীল হয়ে ভোট করে টিকে থাকলেও এখন বুঝতেছে যে কি পারা যাবে না, কারণ সবাই সরব হচ্ছে যে এখন ইভিএম এর ভেলকিবাজি তারা করাটা প্রক্রিয়া চলছে, যে অন্তত যদি 200-150 সিটে ইভিএম চালু করা যায়, ওইখান থেকে ধরেন আপনার 2/3 সিট, কারণ ইভিএম তো সেট আপ দিলে ওইভাবেই কাজ করা যায়, নিয়ে নেবে। আর 150 সিট যদি বা 100 সিট নর্মাল ম্যানুয়ালে ভোট করে সেখান থেকে কিছু নিয়ে সরকার গঠন করার তারা চিন্তা ভাবনা করতেছে। আগামীতে অন্তত 200 সিট আওয়ামী লীগ রাখবে, 100 সিট বিরোধীদের মাঝে সিটাই চালাই দেবে বিভিন্ন দলগুলোকে। এই ধরনের টোপ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ইতিমধ্যে দেওয়া হচ্ছে, শেখ হাসিনা অধীনে যেন তারা নির্বাচনে যায়, এই সেই নানা ধরনের আলাপ আলোচনা চলছে। সেখানে আমাদের অবস্থান কিন্তু আমাদের দল ঘোষণার দিনই আমরা স্পষ্ট বলেছি যে বর্তমানে প্রায় সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বলছে যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে কথা দিয়ে তিনি কথা রাখেন নাই। তার বাবার সাথে যারা রাজনীতি করেছে, ডক্টর কামাল হোসেন, আসম আব্দুর রব ভাই এবং অনেক সিনিয়র নেতৃবৃন্দ এরকম মিটিং এ বসে বলেছিল আমার উপর একবার আস্থা রাখেন, আমি একটা ফ্রি ফায়ার ইলেকশন করবো। এত অনিশ্চয়তার মধ্যেও, অতীতের প্রতারণা সত্ত্বেও তারা সেদিন শেখ হাসিনার প্রতি আস্থা রেখেছিল, কিন্তু শেখ হাসিনার আস্থার প্রতিদান দেয় না, কারণ সবাই ভালোবাসার মূল্য বোঝে না, সবাই মানুষের মূল্যায়ন বোঝে না। এতগুলো মানুষের সামনে তিনি কথা দিয়েও তিনি কিন্তু কথা রাখেন নাই। কাজে তার অধীনে যদি আবার নির্বাচনে যান এবং সেটা নিয়ে যদি আবার সেই সংলাপ তোমরা ভয় আবার সেখানে যদি রাজনৈতিক দলগুলো যায়, তাহলে আমরা এই যে বুক হওয়ার চেয়েও জঘন্য কাজ। আমরা বলেছি যে শেখ হাসিনার অধীনে আমরা নির্বাচনে যাব না, এবং আমরা অন্যান্য গণতন্ত্রমানা রাজনৈতিক দল, আমাদের বন্ধু প্রতিম সংগঠনগুলোকে আমরা আহ্বান জানিয়েছি যে আমাদের এখন দাবি হবে স্পষ্ট যে এই যে শেখ হাসিনার যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগের যে দুর্বৃত্তায় নৈরাজ্য, এই নৈরাজ্য আমার পুলিশ বাহিনীকে নষ্ট করেছে, এই নৈরাজ্য আমার সামরিক বাহিনীকে নষ্ট করেছে, এই নৈরাজ্য আমার আদালতকে নষ্ট করেছে। কারণ কোন প্রতিষ্ঠানগুলো এখন আর সক্রিয় জায়গায় নেই, প্রতিষ্ঠানগুলো গাছ নিয়ে কাজ করতে পারে না, ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানে খুব কষ্টে টিকে আছে, অনেকে ওএসডি করা আছে, চাকরিচ্যুত করা আছে। কারণ এই প্রতিষ্ঠানগুলো সক্রিয়তা ফিরিয়ে আনতে হবে, আদালতকে
স্বাধীন করতে হবে, রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখতে হবে। যেন আদালত দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধেও দুর্নীতি দায় দিতে পারে। আমেরিকাতে, ইউরোপিয়ান ইউনিয়নের অনেক কান্ট্রিগুলো যেটা হয়, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে হবে, যে দুর্নীতি যেই করুক, এমপি, মন্ত্রী, শেখ হাসিনার আত্মীয় হোক আর যেই হোক, তার বিরুদ্ধে যেন দুর্নীতি দমন কমিশন দ্রুত অ্যাকশন নিতে পারে। শক্তিশালী করতে হবে, পুনর্গঠন করতে হবে। আমরা বলছি পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, কারণ পুলিশ বাহিনীর অনেক অফিসারই সৎ। আমরা জানি অনেকে পরিস্থিতির শিকার হয়ে তারা হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু কথা বলে কাজ করে। অনেকেই বলে, ভাই দেখেন, আমি কিছুদিন আগের একটা ঘটনা, পুলিশ প্লাজার ওখান দিয়ে যাচ্ছিলাম, 2 জন এসআই ছুটে আসছে। আমি ভাবছি যে গাড়ি হয়তো রাস্তার মাঝে একটু থামাইছিলাম, একটা কারণে যে এখানে আমাদের মামলা সাইজ হলে, ভাই আপনাদেরকে আমরা খুব ভালোবাসি, আপনারা এগিয়ে যান। কিন্তু যেহেতু চাকরি করি, বুঝে নিত পরিস্থিতি, এখন যদি আমাদের উপরে নির্দেশ আসে আপনাদের উপরে হামলা করতে, আমাদের হয়তো হামলার ভাববোধ দেখার লাগবে, হয়তো আমরা আপনার গায়ে করবো না, কিন্তু কিছু লাঠি চার্জের ভাববোধ দেখা যাবে, অনেকে বলছে। তো চিন্তা করেন, তাদের মনোভাব এরকম, আমাদের প্রতি ভালোবাসা আছে। আমার চাকরি ঠেকানোর জন্য, এই সরকারের বেআইনি হুকুম পালন করার জন্য তারা মানে হচ্ছে না পালন চাকরি ছাড়বে না, আপনাদের বুঝতেছে। তো তাদের অনেকেই বলছেন একটা কথা, এটা ভাববেন না, এই যে ডিআইজি, কয়েকশো ডিআইজির প্রমোশন দিয়েছে, অনেকে বলেছে ছাত্রলীগ বেছে বেছে প্রমোশন দিয়েছে, আওয়ামী লীগের লোক বেছে বেছে প্রমোশন দিয়েছে। আরে ভাই, সবাই বেমান না, সবাই নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করে না। অবশ্য আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে, বিএনপির মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু দলের যেহেতু দুর্বৃত্তদের প্রাধান্য, এই কারণে তারা কিছু করতে পারে না। তো এই যে যাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে, অনেকেই দেশের এই পরিস্থিতির উদ্বিগ্ন, তারা বুঝতেছে যে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। তারা বলে, ভাই আপনারা নামেন না কেন, আপনাদের নামতে হবে। আমরা নামলে এরশাদ, যেমন এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিল 82 সালে, 90 তার পতন আছে প্রায় 8 বছর। প্রশাসন তো শুরু থেকে এরশাদের পক্ষেই ছিল সবাই, শেষের দিকে সাবেক সেনাপ্রধান জেনারেল উদ্দিন সাহেবকে যখন বলেছিল আর্মি ডিপ্লয় করতে, সেনাপ্রধান বলেছিল যে জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আমার আর্মি আপনার ক্ষমতার পক্ষে মসজিদ করবে না, আমার আর্মি জনগণের রক্ত ছড়িয়ে আপনার ক্ষমতাকে পাকাপোক্ত করবে না, তিনি বলে দিয়েছেন। মইনুল আহমেদকে সেনাপ্রধান নিয়োগ দিয়েছিল খালেদা জিয়া, বিএনপি। মইনুল আহমেদকে তো 5টা বিএনপি কি বেশি দিয়েছিল না? ভাবার অবকাশ নাই যে আজকে যারা প্রমোশন পাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব একেবারে আওয়ামী লীগের। এদের মধ্যে বিবেক বুদ্ধি আছে, পরিস্থিতি তৈরি হলে তারা আমাদের সাথেই কাজ করবে। এই জন্য হচ্ছে প্রশাসনের সাথে আমাদের দূরত্ব তৈরি করা যাবে না। পরিস্থিতির কারণে তারা অনেক কিছু করতে পারে না, কিন্তু আমরা যেটা বলছি, অবশ্যই পুলিশে প্রশাসনের কিছু আইনের ধারা সংস্কার করতে হবে, তাদেরকে জনগণের বন্ধু হিসেবে উপস্থাপন করতে হবে, সেইভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর আগের যে তেজ, তাদের যে বলিষ্ঠ ভূমিকা, দেশের প্রশ্নে যে তাদের আপোষহীন ভূমিকা, তাদের স্বাধীনভাবে কাজ করার অ্যাক্সেস, সেটা দিতে হবে। আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে রাশিয়া, টেকনোলজি রাশিয়া, সেইটার নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির চার্জে দেওয়া লাগে আমাদের ভারতকে। ভারতকে আমাদের বন্ধু রাষ্ট্র নাকি? তাদের প্রতিনিয়ত পদে পদে আমাদের ক্ষতি করছে। এই যে ওখানে আমাদের আজকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে কিভাবে সব বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করছে, গরুর গোশত বহন করার কারণে পিটিয়ে ফেলছে, মন্দিরে পানি পান করতে যাওয়ার পরে মানুষকে পিটিয়ে মারছে, এবং তারা যেভাবে ইসলাম বিদ্বেষ ক্রিয়েট করছে, বাংলাদেশেও কিন্তু আলেম ওলামাদের উপরে তারা একটা থাবা দিয়েছে। মোদী বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়, কার মাধ্যমে? এই মোদীর দোসর, এই বিনা ভোটের সরকার, শেখ হাসিনার সরকারের মাধ্যমে। বুঝতে হবে, এরা মোদীর একটা এক্সটেনশন ভার্সন এই দেশে। এরা মুখে ইসলামের কথা বললো, ধর্মীয় মূল্যবোধের কথা বললো, এরা ভারতের উপরে হিন্দুত্বের আরো সেই দেশে বাস্তবায়ন করতে চায়। আলেম ওলামাদেরকে মামলা আমরা যে রেখেছে, এবং আলেম ওলামাদেরকে এই 116 জন যে আলেম ওলামা লিস্ট করেছে, ওই গণকমিশন তো আওয়ামী লীগেরই লোকজন। এগুলো বুঝতে হবে, তারা ঘরের ঘরের মাসিক ঘরের ঘরের পিছিয়ে এইরকম ভূমিকায়, যখন এই কমিশন দিয়ে লিস্ট পেশ করে যখন হালে বাড়ি পাইতেছে না, তখন আমার উল্টো বক্তব্য শুরু হয়েছে, বলছে যে না, এদের ভিত্তি নাই। সুতরাং জনগণ যেদিকে, আলটিমেটলি তাদেরকে সেদিকে রিয়াক্ট করতে হয়। কাজে আজকের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, যেটা আমাদের নেতা বলছে যে 50 বছরের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, আমি মনে করি এই যে আমাদের কাজকে সুযোগ করে দিয়েছে। আওয়ামী লীগকে দেখেছে, বিএনপিকে দেখেছে,
যেই লাভ সেই কটু, যেই রংটা যায় সেই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়। কাজে সেক্ষেত্রে মানুষ এখন চায় যে একটা রাজনীতিতে পরিবর্তন, মানুষ চায় যে ধর্মার খাও কাট কাট রাজনীতির একটা পরিবর্তন। আজকে এই যে গুলিস্তানের ফুটপাতের দোকানগুলো থেকে কারা টাকা নিচ্ছে? ছাত্রলীগ যুবলীগের লোকজন। এমনকি এটা তো পত্রিকা এসেছে, সবুজ বাগ বাড্ডা বিভিন্ন জায়গায় যারা নতুন বাড়িঘর করছে এদের কাছ থেকে টাকা নিচ্ছে এবং জোর করে সিট বালু ছাত্রলীগ যুবলীগের নেতাদের কাছ থেকে নিতে হবে। 5 টাকার মাল ওরা 60 টাকা ধরবে, বাধ্য হয়ে বাড়ি করলে দিতে হবে। তো এই ধরনের যে আধুনিক চাঁদাবাজি, এই যে নৈরাজ্যকর পরিস্থিতি, এগুলো করছে কে? আওয়ামী লীগের লোক। স্বাভাবিকভাবেই অতীতেও যারা ক্ষমতায় ছিল তারাও এরকম করেছে, হয়তো 19-20 18-20 খুব বেশি তফাৎ নেই। সেই ক্ষেত্রে আমরা যে পরিবর্তনের রাজনীতির কথা বলি, সেই যে আমাদের বক্তব্য বিবৃতিতে থাকতে হবে, মানুষের মাঝে সেটা এজেন্ডা আকারে ছড়িয়ে দিতে হবে যে আমাদের আত্মপ্রকাশের ঘোষণাপত্র, সুন্দর একটা ঘোষণাপত্র, যেখানে আমরা বলেছি কেন আমাদের রাজনৈতিক উত্থানটা। আমাদের 21 দফা কর্মসূচিতে আমরা বলেছি আমরা একটা সরকার হলে আমরা রাজনৈতিক দল হিসেবে এই রাষ্ট্রকে কোন জায়গায় দেখতে চাই। সেখানে যেমন বেকারদের বেকারত্ব নিরসনে নতুন নতুন কর্মসংস্থান, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যা আপনার আন্তর্জাতিক চুক্তি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, বিচার ব্যবস্থাকে যুগোপযোগী করা এবং রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে রাখা, এই ধরনের বেশ কিছু পরিবর্তন আমরা বলেছি। কিছু যৌক্তিক কর্মসূচি আমরা দিয়েছি। আপনারা 21 দফা পড়বেন, আত্মপ্রকাশের ঘোষণাটা পড়বেন, নাহলে তো মানুষকে বোঝাতে পারবেন না যে আপনার রাজনীতিটা কি, ভাই তুমি কি রাজনীতি করো। অন্যান্য ইসলামিক দলগুলো তারা ইসলাম কায়েম করার জন্য রাজনীতি করে, আমাদের মতো মধ্যমপন্থী দলগুলো আমরা অবশ্যই ধর্মীয় মূল্যবোধকে অক্ষুণ্ণ রেখে আমরাও সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে, যেটা আমাদের এক নেতা বলেছেন, দেখেন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, ধন সম্পদের দিক থেকে মুসলিম দেশগুলো অনেক শক্তিশালী, কিন্তু বাস্তব কথা হচ্ছে নামে মাত্র মুসলমান আর প্রকৃত মুসলমান অনেক তফাৎ আছে। তো এই যে মুসলিম রাষ্ট্রগুলোর অনৈক্য, তাদের ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন অপশক্তির সাথে আপোষ, যে কারণে মুসলিম বিশ্বের নেতৃত্ব এখন নাই। কাজে সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে আমরা কোন বাস্তবতায় আছি, সে আন্তর্জাতিক প্রেক্ষাপট কি সেটা। বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক শক্তিগুলো রাষ্ট্র ক্ষমতায় কোন আন্তর্জাতিক শক্তিগুলো মেনে নিবে না, আসতেও দেবে না। শাপলা চত্বরের কতগুলো মানুষকে হত্যা করলো, কি হয়েছে? কোনো প্রতিবাদ হয়েছে? মোদী বিরোধী আন্দোলন সবাই করেছে, আলেমরা করলো। আজকে এখনো অনেকে জেল আছেন। জাফরুল্লাহ চৌধুরী আজকে মামুনুল হকের কথা বলেছেন যে ভদ্রলোকের পরিবারের সাথে দেখা করতে হচ্ছে না, এবং কি নাটকটা করেছিল ওরা সম্ভবত, আপনার কি বলবো, আমার ডেট এক্স্যাক্টলি মনে নাই, নারায়ণগঞ্জে সেই রিসোর্টের ঘটনার পরে 25-23 দিন পর্যন্ত তার ওয়াইফ কিন্তু তার বাসায় গ্রেপ্তার করে নেয়। তারপরে মামলা সাজাইয়া গ্রেপ্তার করলো এবং তার মতো মানুষকে চরিত্র কালিমা লেপন করে আলটিমেটলি আলেম সমাজকেই চরিত্রহীন বলে প্রমাণ করার চেষ্টা করলো তারা, এই সরকার। এবং এটাই সরকার না, এই পরিকল্পনা মোদীদের পরিকল্পনা। সেটা আপনাদেরকে বুঝতে হবে কিসের মধ্যে আমরা বাস করতেছি। হুজুরদের ওয়াজ মাহফিলে তো লক্ষ লক্ষ মানুষ মাঠে তথ্যের মধ্যে দেয় না, যে যা বলে দাঁড়ায় থাকবে বলে আল্লাহু আকবার বলে বলে। এই যে সেই আলেমরা জেলে কয়েকজন রাস্তায় প্রতিবাদ করতেছে। সুতরাং মানুষ অনেকে হুজুরকে অনেক কথা বলে, প্রতিবাদ করে, কিন্তু বাস্তবে পরিস্থিতি তৈরি হলে কিন্তু আবার অনেকে চুপসে দেয়। সেই ক্ষেত্রে এই জন্য বলছে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণে সমস্ত রাজনৈতিক দলগুলো কাজ করছে। আমরা আমাদের জায়গাতে কাজ করতে হবে, নিজেদেরকে সুসংগঠিত করতে হবে এবং আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আমাদের রাজনীতি এই, আমরা এটা করতে চাই। ইনশাআল্লাহ আমরা হারাহারি মারামারি রাজনীতি করতে চাই না। আমরা একটা সহনশীল সমাজ, টলারেন্স সোসাইটি আমরা বিল্ড আপ করতে চাই। তার জন্য যেটা বলছি, আওয়ামী লীগ বিএনপির ভাষা আমাদের কথা বললে হবে না। আমি অনেকদিন বলেছি মিছিলে হই হই রই রই, অমুক গেলি কই তমুক গলি নেই, এই সমস্ত স্লোগান আমাদের মিছিল আমার কাছে বিরক্তিকর মনে, এগুলো আমাদের মানে না। তো ওদের ল্যাঙ্গুয়েজে যদি আমরা কথা বলি, স্লোগান দিই, তার পরিবর্তন আমাদের কোথায়? কারণ মানুষ আমাদেরকে মনে করে যেখানে আমাদের এই সংগঠনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা, যারা সেই যুগোপযোগী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আজকের ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, প্রবাসীদেরকে সংগঠিত আজকে এই পূর্ণাঙ্গ দল, রাজনৈতিক দল গণ অধিকার পরিষদকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তারা শিক্ষিত, মানচিত্র, মেধাবী, ভালো পরিবারের। সুতরাং তাদের দ্বারা মানুষ ওই ধরনের কিছু আচরণ
ওই ধরনের বক্তব্য, ওই ধরনের বিবৃতি আশা করে। কাজে আমি আশা করি আপনাদের বক্তব্য বিবৃতিতে এই বিষয়টা ফুটে উঠবে। আরেকটা কথা হচ্ছে যে মানুষকে একটা জিনিস বোঝাতে হবে, এই